নমস্কার। আজ আমরা একটু বোঝার চেষ্টা করব বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা, মানে কিভাবে পুরো দেশটা পরিচালিত হয় একদম ওপর থেকে নিচ পর্যন্ত। আমাদের কাছে কিছু তথ্য আছে, চলুন সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। তো শুরু করি একদম উপরের স্তর দিয়ে, মানে বিভাগ দিয়ে। আমরা যা দেখছি তথ্য থেকে, দেশে মোট বিভাগ হলো ৮টা, তাই না? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। হ্যাঁ, ঠিক। বরিশাল, সিলেট, রংপুর আর ময়মনসিংহ, মোট ৮টা। এই ৮টা বিভাগ। আচ্ছা, তো প্রশাসনিক দিক থেকে এদের গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, বিভাগগুলো হলো দেশের সবচেয়ে বড় প্রশাসনিক ইউনিট। মানে জাতীয় পর্যায়ে যখন কোনো বড় পরিকল্পনা হয়, সেটার বাস্তবায়ন কিন্তু শুরু হয় এই বিভাগীয় স্তর থেকেই। অনেকটা রিজিওনাল হেডকোয়ার্টারের মতো কাজ করে। আচ্ছা, মানে জাতীয় সিদ্ধান্তের পরের ধাপই হলো বিভাগ। বেশ, এরপরেই তো আসে জেলা। হ্যাঁ, ঠিক তাই। জেলা। তথ্য বলছে মোট ৬৪টা জেলা আছে। মানে এক একটা বিভাগের অধীনে বেশ কয়েকটা করে জেলা পড়ছে। একদম। যেমন ধরুন, ঢাকা বিভাগের কথাই যদি বলি, সেখানে ঢাকা জেলা আছে, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এরকম আরও অনেক। আবার চট্টগ্রামে দেখুন, চট্টগ্রাম নিজই একটা জেলা, কক্সবাজার আছে, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী। হুম, তো এই যে ৬৪টা জেলা, এগুলোর মূল কাজটা কি? বিভাগ তো একটা বড় এলাকা দেখছে, জেলা তাহলে? জেলা হলো মানে প্রশাসনের একেবারে যাকে বলে কোর বা ভিত্তি। বেশিরভাগ সরকারি অফিস, তাদের কাজকর্ম সব কিন্তু এই জেলা লেভেলেই হয়। সরকারের সাথে সাধারণ মানুষের সরাসরি সংযোগটা মূলত জেলা পর্যায়েই ঘটে। ও আচ্ছা। বিভাগ থেকে যে সিদ্ধান্ত আসে, সেগুলোর ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন শুরু হয় জেলা থেকে। এটা অনেকটা মানে নার্ভ সেন্টারের মতো কাজ করে প্রতিটা বিভাগের জন্য। বেশ, বোঝা গেল জেলা থেকেই তাহলে সরাসরি জনগণের সাথে যোগাযোগটা শুরু হচ্ছে। এর পরের ধাপে কি আসছে? উপজেলা বা থানাও বলে অনেকে। হ্যাঁ, উপজেলা বা থানা সংখ্যাটাও কিন্তু বেশ বড়, প্রায় ৪৯৫টা। ৪৯৫, তার মানে তো প্রতি জেলার অধীনে গড়ি প্রায় ৭-৮টা করে উপজেলা পড়ছে। ঠিক তাই। জোর একটু আগে গাজীপুরের কথা বলছিলেন, ওই একটা জেলাতেই দেখুন, গাজীপুর সদর আছে, কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর, ৫টা উপজেলা। হুম, তো এই উপজেলা স্তরের বিশেষত্ব কি? এখানে এসে প্রশাসন আরও কিভাবে কাজ করে? উপজেলা পর্যায়ে এসে প্রশাসন একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় বলা চলে। মানে সরকারি নানান সেবা দেওয়া, লোকাল লেভেলের যে উন্নয়ন প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়ন করা, এমনকি আইন শৃঙ্খলা দেখা, এই কাজগুলো খুব কাছ থেকে করা হয়। মানে ক্ষমতাটা আরও ছড়িয়ে যাচ্ছে নিচের দিকে। হ্যাঁ, বিকেন্দ্রীকরণটা এখান থেকেই ভালোভাবে শুরু হয়, একেবারে তৃণমূলের কাছাকাছি। আচ্ছা, এরপর আমরা আরও স্থানীয় পর্যায়ে যাচ্ছি, ইউনিয়ন আর ওয়ার্ড। এখানে তো আবার গ্রাম আর শহরের জন্য আলাদা ব্যবস্থা দেখছি। গ্রামীণ এলাকায় ইউনিয়ন পরিষদ, তাই না? হুম। সংখ্যাটা বিশাল, কিন্তু প্রায় ৪,৫০০-এর বেশি। সংখ্যা। এই ইউনিয়ন পরিষদগুলোই হলো আমাদের দেশের গ্রামীণ স্থানীয় সরকারের একেবারে বেসিক ইউনিট। গ্রামের মানুষের প্রতিদিনকার যে চাহিদা, ছোটখাটো সমস্যা বা ঝগড়াঝাঁটি মেটানো, সরকারি সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক মতো মানুষের কাছে পৌঁছানো, এই সব কিছুই এরা দেখে। মানে গ্রামের মানুষের জন্য এটাই সরকারের প্রথম দরজা। বলা যেতে পারে দেশের যে বিপুল গ্রামীণ জনগোষ্ঠী, তাদের জন্য এরাই হলো ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আর শহরের দিকে যদি দেখি, সেখানে তো পৌরসভা আছে ৩২৯টা, আর বড় শহরগুলোর জন্য সিটি কর্পোরেশন ১২টা, ওয়ার্ড আছে আবার ৩৩২টা। এদের কাজ কি ইউনিয়নের থেকে আলাদা? হ্যাঁ, কিছুটা তো বটেই। শহরাঞ্চলে ফোকাসটা থাকে মূলত নাগরিক সুবিধাগুলোর দিকে। ধরুন, ভালো রাস্তাঘাট, পরিষ্কার পানি, ড্রেনেজ সিস্টেম, ময়লা পরিষ্কার রাখা, এই ধরনের আরবান সার্ভিসগুলো দেওয়া। পৌরসভা আর সিটি কর্পোরেশনের কাজ কি একই রকম? মূল উদ্দেশ্য এক, স্থানীয় শাসন। তবে সিটি কর্পোরেশনগুলো সাধারণত বড় শহরগুলোতে থাকে, আর তাদের কাজের পরিধি ও বাজেট দুটোই পৌরসভার চেয়ে বেশি হয়। ওয়ার্ডগুলো হলো এই সিটি কর্পোরেশন বা পৌরসভার আরও ছোট ছোট এলাকাভিত্তিক ইউনিট, যাতে স্থানীয় সমস্যাগুলো আরও ভালোভাবে সমাধান করা যায়। কাজের ধরনে হয়তো কিছুটা পার্থক্য আছে, কিন্তু লক্ষ্য একই, স্থানীয় মানুষের জীবনযাত্রা সহজ করা। বুঝতে পারছি। আর এই পুরো বিশাল কাঠামোর একেবারে শেষ বিন্দুতে আছে গ্রাম। সংখ্যাটা তো অবিশ্বাস্য, প্রায় ৮৭,৩১০টা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য এটা। ভাবা যায়? এই সংখ্যাটাই আসলে বলে দেয় কেন এতগুলো স্তরের দরকার হয়েছে।
এত বিশাল একটা জনসংখ্যা, দেশের একেক অঞ্চলে একেক রকম বৈশিষ্ট্য, সব মিলে একটা কার্যকরী শাসন ব্যবস্থা ধরে রাখতে হলে একেবারে গ্রাম পর্যন্ত পৌঁছাতেই হবে। এই গ্রামগুলোই হলো সেই ব্যবস্থার ফাইনাল টাচ পয়েন্ট। তাহলে যদি পুরোটা একবার সাজিয়ে বলি, সবার উপরে ৮টা বিভাগ, তার নিচে ৬৪ জেলা, এরপর ৪৯৫ উপজেলা বা থানা, তারপর গ্রামের জন্য প্রায় ৪৫৭৭ ইউনিয়ন, আর শহরের জন্য ৩২৯ পৌরসভা ও ৩৩২ ওয়ার্ড, আর একদম ভিত্তি পর্যায়ে প্রায় ৮৭,০০০ গ্রাম। বাহ, সত্যি একটা বিরাট আর বেশ গোছানো ব্যবস্থা। নিঃসন্দেহে এই যে স্তরবিন্যাস, এটাই নিশ্চিত করে যে জাতীয় সিদ্ধান্তগুলো যেন ধাপে ধাপে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আর শুধু তাই না, এটা কিন্তু ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করতেও সাহায্য করে, যেটা সুস্থ গণতন্ত্রের জন্য খুব জরুরি। প্রত্যেকটা স্তরেরই নিজস্ব ভূমিকা আছে এই সিস্টেমে। এই যে পুরো কাঠামোটা আমরা দেখলাম, বেশ জটিল, কিন্তু মনে হচ্ছে সুসংগঠিত, জাতীয় পর্যায় থেকে একেবারে গ্রাম পর্যন্ত। এখানে একটা জিনিস ভাবছিলাম, এই যে বিভিন্ন স্তর, এদের মধ্যে সমন্বয় রাখাটা কতটা সহজ বা কঠিন, বিশেষ করে নিচ থেকে ওপরের দিকে যখন তথ্য বা প্রয়োজনের কথা জানাতে হয়, মানে গ্রাম বা ইউনিয়ন লেভেল থেকে। এই কাঠামোর মধ্যে এর সুবিধা বা চ্যালেঞ্জগুলো কোথায় থাকতে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। এই কাঠামোর সুবিধা হলো এটা একটা চ্যানেল তৈরি করে দেয়, কিন্তু চ্যালেঞ্জও আছে। যেমন তথ্য প্রবাহে দেরি হওয়া বা তথ্যের বিকৃতি ঘটা। আবার ধরুন বিভিন্ন স্তরের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব বা কাজের ওভারল্যাপ হওয়া। এগুলো কিন্তু এই ধরনের বহুস্তরীয় কাঠামোতে প্রায় দেখা যায়। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে অবশ্যই।